ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ক্রীড়াঙ্গনের অনেক বিষয় নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করতে চাই, অনেকগুলো টপিক রয়েছে আমাদের। তবে তার আগে একটু আইপিএল এবং দেশের ক্রিকেটের প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আইপিএল তো বটেই, বরং ঢাকা লিগ থেকেও মোস্তাফিজ সহ যে কোনো ক্রিকেটারের শেখার অনেক কিছুই আছে, এবার এমন দাবি করেছেন বিসিবির পরিচালক এবং আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। অপারেশনস ও কোচিং স্টাফে যোগ্য উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত লোক আছে, তাদের সিদ্ধান্ত পরিচালক হিসাবে মেনে নিতেই হবে বলছেন সুজন। তবে মোস্তাফিজকে ফিট রেখে বিশ্বকাপে নেওয়াটাই মূল লক্ষ্য বিসিবির, বিশ্বাস সুজনের। আইপিএলে খেলে এখন শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। মুস্তাফিজের আইপিএল থেকে ফিরে আসা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের এই বক্তব্য ভালোভাবে নিতে পারেনি দেশের সাধারণ ক্রিকেট প্রেমীরা, যার মধ্যে ছিলেন দেশবরণ্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। ঘটনার পরদিন মিরপুরে ছিল আবাহনী শেখ জামাল ম্যাচ। আবাহনীর জয়ের পর দেশের অন্যতম সেরা আরেক কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছে জানতে চাওয়া তার ভাবনা কি, আসলেই কি আইপিএল থেকে শেখার কিছুই নেই মুস্তাফিজের? শিখার সবখানেই আছে, প্রিমিয়ার লিগেও শিখার আছে, আজকের একটা সিনারিও শিখার হইতে পারে, সেটা কোনো ইয়ে নাই। অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে, আর মুস্তাফিজ এখন তো আর সি ইজ নট লাইক তানজিম সাকিব এনিমোর, ও এখন মুস্তাফিজ এখন অনেক বড় নাম। খালেদ মাহমুদ সুজন নিজেই ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান, কিন্তু জাতীয় দল আর অপারেশনসের কাজের সাথে এখন আর ততটা জড়িত নন সুজন, কারণ ক্লাব ক্রিকেট আর নিজ ডিপার্টমেন্ট গেম ডেভেলপমেন্ট নিয়ে তার ব্যস্ততা। সরাসরি কিছু না বললেও মনে হয়েছে দ্বিমত থাকলেও কৌশলে এড়িয়ে গেছেন সুজন। ডিসিশন যখন হয়, যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে, এত টাকা দিয়ে হেড কোচ আছেন, তার সাথে সহযোগী কোচরা আছেন, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন, সিলেক্টর আছেন, তারা ডেফিনেটলি চিন্তা করছেন। ডেফিনেটলি জালাল ভাইয়ের একটা চিন্তা করে উনি বক্তব্যটা দিয়েছেন। তাই আমি মনে করি যে অ্যাজ উনি চেয়ারম্যান, উনি ক্রিকেট অপারেশনের গার্জিয়ান, তা উনি যেটা বলেছেন আমাকে ওইটাই বলে নিতে হবে যে ওনার কথাটাই ঠিক, এটাই আমার ধরে নিয়ে যেতে হবে। আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই, বিষয়টির সাথে একমত নন সাধারণ ক্রিকেট প্রেমীরাও। তবে কেউ বলছেন আইপিএল খেলা উচিত মুস্তাফিজের, আবার কারো মতে দেশের খেলাটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত ফিজের। আমাদের বাংলাদেশের গর্ব মুস্তাফিজ যদি বাংলাদেশ টিমের হয়ে খেলে তাহলে আমাদের বিচক্ষণতাভাবে বেশি সাপোর্ট পাবো আমরা আর কি। আর ওইখান থেকে যদি একটা ইনজুরি হয়ে যায় তাহলে তো আমরা মুস্তাফিজকে টি-20 ওয়ার্ল্ড কাপে পাবো না। ধোনি একজন খুব এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, তো আসলে ক্যাপ্টেনের উপর অনেক কিছু নির্ভর করে। মুস্তাফিজ অন্যান্য বারের চেয়ে এবার একটু ভালোই পারফর্ম করতেছে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই যে আইপিএল এর প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, আইপিএল এর সঙ্গে হকির একটা চমৎকার সাদৃশ্য আছে জানো। এবার আইপিএল এ 2টা সেঞ্চুরি করেছেন জস বাটলার। তাকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ইয়র্কার বলে ছক্কা কিভাবে মারেন। তিনি যেটা বলেছেন তা হচ্ছে তিনি একটা সময় হকি খেলতেন, হকির স্টিক রোল করার যে বেসিকটা জস বাটলার তার ব্যাটের গ্রিপ চেঞ্জ করেন ওই বেসিক অনুযায়ী। সো ইয়র্কার লেন্থের বলগুলো তিনি ওইভাবেই সত্যিকার অর্থে স্ল্যাশ করে থাকেন, যেটা তিনি বলছিলেন। সো হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি যে সমস্ত খেলোয়াড়রা আছেন তারা অনেক খেলাই খুব ভালো খেলেন। তবে হকি প্রসঙ্গে যেহেতু কথা বলছিলাম, একটা আপডেট তো অবশ্যই দিতে চাই। আগামীকাল প্রিমিয়ার ডিভিশন হকি লিগের অলিখিত ফাইনাল, যেখানে মুখোমুখি হবে আবাহনী মোহামেডান, ত্রিমুখী লড়াই শিরোপার দাবিদার এই দুই ঐতিহ্যবাহী ক্লাব এবং ঢাকা মেরিনার্স। মৌলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। আবাহনীর বিপক্ষে জিতলেই শিরোপা উঠবে মোহামেডানের ঘরে, আর আবাহনী জিতলে থাকবে নতুন সমীকরণ। তখন সুযোগ থাকবে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সেরও, কারণ 15 ম্যাচের লিগে 14 ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট 34, সমান ম্যাচ খেলে মোহামেডানের পয়েন্ট 35, 13 ম্যাচে মেরিনার্সের পয়েন্ট 31। মেরিনার্সের শেষ 2 ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল দল অ্যাজাক্স ও পুলিশের সঙ্গে। চ্যাম্পিয়নের ধারা বজায় রাখতে হলে শেষ 2 ম্যাচে জয় চাই। এদিকে 3 হলুদ কার্ডের জন্য এই ম্যাচ খেলতে পারবেন না মোহামেডানের রাসেল আহমেদ জিমি। এর প্রতিবাদ করে ক্লাবটি এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। গুড টু সি যে এবারের হকি প্রিমিয়ার ডিভিশন লিগটা অনেক ঘটনার জন্ম দিয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সামগ্রিকভাবে হকির কিন্তু বেশ কিছু পজিটিভ ব্র্যান্ডিংও রয়েছে। বিশেষ করে এবার সবুজ যখন গোল করেছে প্রায় 38টার মতো, তখন কিন্তু সামনে একটা মাইল ফলকের জায়গা চলে আসছে যে রাসেল মাহমুদ জিমিকে ছাড়িয়ে যাওয়া, রফিকুল ইসলাম কামালকে ছাড়িয়ে যাওয়া। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই প্রজন্মে হকির অনেকাংশে অনেক বড় ব্র্যান্ডিংয়ের জায়গাটা এবারে ঢাকা প্রিমিয়ার লিগে হয়ে আছে। আমরা আলোচনা করতে চাই রফিকুল ইসলাম কামাল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় হকি দল, আমাদের সঙ্গে যুক্ত হবেন। কামাল ভাই চলে আসবেন। আমি অ্যানাউন্সমেন্টটা যখন দিচ্ছিলাম কামাল ভাই, তখন বলছিলাম যে আপনার রেকর্ডটাই কিন্তু সামনে আছে সবুজের। সো রেকর্ডস আর মেড টু বি ব্রোকেন, কিন্তু আপনার রেকর্ডটা যখন সামনে এরকম একটা হুমকির সম্মুখীন, আপনার একটু নার্ভাস লাগছে কিনা?
না না আমার সেরকম নার্ভাসনেস কাজ করছে না, কারণ হচ্ছে যে 28 বছর আমার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই, এখন ভাঙতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আর রেকর্ড গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। সো সেই ক্ষেত্রে সবুজের মতো একটা হকি প্লেয়ার, সে পেনাল্টি কর্নার ভালো মারে, সে ফিল্ড গোল করতে পারে, তো এই ধরনের একটা প্লেয়ারের কাছে যদি আমার রেকর্ড ভাঙে, আমি মনে করি তারপরে তো আমি থাকবো অবশ্যই। এটাকে কি কামাল ভাই একটা পজিটিভ ব্র্যান্ডিং হিসেবেও দেখেন কিনা বাংলাদেশের হকির প্রেক্ষাপটে? কারণ 28 বছর একটা রেকর্ড, মাঝখানে একটা বড় ভ্যাকুয়াম, শুধুমাত্র জিমি ভাইয়ের একটা রেকর্ড আছে যিনি দ্বিতীয় অবস্থানে আছেন। আদারওয়াইজ এই সময় কিন্তু সমসাময়িক এই ধরনের রেকর্ড চ্যালেঞ্জ দেওয়ার মতো কোনো প্রেক্ষাপট ছিল না। সো এখন এ বছরটাতে হয়েছে, এটাকে কি একটা পজিটিভ ব্র্যান্ডিং হিসেবে দেখছেন যে না খেলার মান উন্নয়ন হয়েছে? আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন এই 40 গোল করি তখন কিন্তু অ্যাস্ট্রোটার্ফটা প্রথম আসে, এবং আমাদের হকি প্লেয়াররা কিন্তু অ্যাস্ট্রোটার্ফে, আমরা যারা ন্যাশনাল টিমে খেলি তারাই একমাত্র অ্যাস্ট্রোটার্ফে খেলেছি আমরা, এবং বিকেএসপিতে যারা ছিল তারাই শুধু অ্যাস্ট্রোটার্ফে খেলেছে। তো আমি যে বছর রেকর্ডটা করি, আমার আসলে ফিটনেস লেভেল এবং স্কোরিং আমার যে অ্যাবিলিটিটা ছিল, আমার সাথে আরও অনেক প্লেয়ার ছিলেন, তারাও গোল করেছে, কিন্তু আমি হয়তো আমার ভাগ্য ভালো ছিল যে কারণে আমি অনেক গোল পেয়েছি। এবং সেই সাথে আমার যিনি জুটি ছিলেন, সাদেক কামাল জুটি, আপনারা যেটা জানেন, এবং সাদেক ভাইয়ের অনেক পাসে কিন্তু আমি গোল করেছি। দেখা গিয়েছে যে সাদেক ভাই অনেক গোল না করেও কিন্তু আমাকে গোল করিয়েছেন, বিকজ আমি খুব ভালো পজিশনে ছিলাম। তো সেই ক্ষেত্রে ওই সময়টা অনেক প্লেয়ার অ্যাস্ট্রোটার্ফে খেলা অভ্যস্ত ছিল না। আর এখন যে বিষয়টা এসছে সবুজের পক্ষে, আমি বলবো যে এখন প্লেয়ারের মান অনেক কম। ভালো প্লেয়ারের মান বলবো, ভালো প্লেয়ারের মান অনেক কম, যার কারণে আপনি দেখবেন যে স্ট্রাইকিং পজিশনে কিন্তু খুব একটা আমি দেখি না যে 20-25টা গোল এখন পর্যন্ত কোনো স্ট্রাইকার করেছে। তো সবুজের কাছে এই সুযোগটা ছিল, এবং 4-5টা টিম বাদ দিয়ে কিন্তু আপনি যে 5টা টিম দেখবেন সবগুলো টিমে কিন্তু খুব একটা ভালো মানের না, এবং প্লেয়ারগুলো ভালো মানের না। এটা আমি প্লেয়ারদেরকে দোষ দেব না, আসলে খেলার মধ্যে যে একটা গ্যাপ পড়েছে, আমরা যে 28 মাস খেলি নাই, হকি খেলি নাই, হয়তো যারা ন্যাশনাল টিমে ছিল তারা খেলেছে, বা যারা বাহিনীতে ছিল তারা খেলেছে, এর বাইরে কিন্তু কোনো প্লেয়ার কিন্তু এরকম একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বা লিগে কিন্তু অংশগ্রহণ করে নাই, যার কারণে কিন্তু এই যে প্লেয়ারের ফিটনেস লেভেল বা খেলার মানটা পড়ে গিয়েছে। আর সবুজ আর ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদের কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি। কামাল ভাই, আমি জানতে চাই, কালকে একটা বেশ হাই ভোল্টেজ ম্যাচ, দুটো প্রশ্ন একসাথে করতে চাই। প্রথমত, কালকের ম্যাচটা কি আদৌ হবে কিনা একটা শঙ্কা দেখা দিয়েছে, যেহেতু মোহামেডান বলে রেখেছে রাসেল যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে তারা খেলবে না। সেই সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকবারই হকি লিগগুলোতে কেন এই ধরনের একটা বিষয় থাকে, একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকে, একটা সমালোচনা থাকে, বা একটা হচ্ছে গিয়ে হ্যাঁ প্রতিপক্ষদের মধ্যে একটা রেষারেষি থাকে, এটা কেন? প্রথম কথা হচ্ছে যে রাসেল মাহমুদ জিমি বাংলাদেশের লেজেন্ডারি হকি প্লেয়ার, এবং তার যে বিষয়টা, এটা কিন্তু আপনি সংবিধান বা আমাদের যে বাইলজ আছে তার বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। কারণ হচ্ছে 3টা হলুদ কার্ড পেলে একটা প্লেয়ারকে 1 ম্যাচ সাসপেনশন থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফেডারেশনের করার কিছু নাই। আর তাদের দাবি, তারা দাবি জানাতেই পারে, বিকজ জিমি একজন খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, তাদের দলের অধিনায়ক, বাংলাদেশের জাতীয় দলেরও সে ক্যাপ্টেন ছিল। হি ইজ ভেরি ভেরি মানে ইন্টেলিজেন্ট হকি প্লেয়ার। আর লিগের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার তো মনে হয় যে 28 মাস পরে যে লিগটা হচ্ছে, আমরা কিন্তু এই ধরনের একটা লিগ আশা করছিলাম, যে একটা টান উত্তেজনা হোক, একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, এবং বাংলাদেশের হকি যে একটা ভালো সম্ভাবনা আছে, এবং বাংলাদেশের 4টা ক্লাব বা 5টা ক্লাব হকি নিয়ে যে চিন্তা ভাবনা করছে। তো আমি মনে করি যে এই ধরনের খেলা হলে, এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা হলে, প্লেয়ার যারা আছে, যারা হকি খেলতে চায় বা যারা হকিতে আসতে চায়, আমার মনে হয় তাদের জন্য এটা খুব উৎসাহমূলক একটা বিষয় হবে। কামাল ভাই, আমি আমার বাবার কাছ থেকে যেটা শুনেছি, আমার বাবা যেটা বলেন যে একটা সময় যখন গ্রাস কোর্টে হকি খেলা হতো, বাংলাদেশের একটা অনেক ডমিনেশনের জায়গা ছিল। ইনফ্যাক্ট সাবকন্টিনেন্টাল দেশগুলোর একটা ডমিনেশনের জায়গা ছিল। যখনই অ্যাস্ট্রোটার্ফের হকি চলে এসেছে, সেই ডমিনেশনের জায়গাটা কমে গেছে, কারণ টেকনিক্যাল অনেক ফ্যাক্টরের জায়গা আছে। আমার বাসা পুরান ঢাকায়, আমি জানি হকির সার্কিটটা কেমন। এই যে অ্যাস্ট্রোটার্ফে প্র্যাকটিস করার ফ্যাসিলিটির যে অভাবটা, এইটা কি সত্যিকারের অর্থে রুট লেভেল থেকেই আসলে হকির প্লেয়ারের মানটাকে দিন দিন নিম্নমুখী করছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আপনি যদি পর্যালোচনা করে থাকেন? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা কিন্তু গ্রাস ফিল্ডে খেলেছি, এবং এখন বর্তমানে যে প্রজন্মটা আসছে, তারা কিন্তু এখনও, যেহেতু আমাদের দেশে মাত্র 2টা অ্যাস্ট্রোটার্ফ, একটা হচ্ছে বিকেএসপিতে, একটা মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে, এছাড়া আর্মি নিজেদের এক পার্সোনাল একটা অ্যাস্ট্রোটার্ফ আছে, এবং আমি শুনেছি যে নৌবাহিনীরও একটা আছে। তো সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু আমাদের অন্যান্য প্লেয়ারদের কিন্তু সেখানে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, যারা বাহিনীতে কাজ করে তাদেরই শুধু একমাত্র সুযোগ আছে।
তো এই যে কথাটা, এটা আসলে ইম্পর্টেন্ট হকি ডেভেলপমেন্টের জন্য। আসলে এখন অন্তত 4টা বিভাগীয় বা জেলা পর্যায়ে যদি আমরা অ্যাস্ট্রোটার্ফের ব্যবস্থা করতে পারি এবং রুট লেভেল থেকে যদি এখন থেকে শিখতে পারি অ্যাস্ট্রোটার্ফের খেলা, আমার মনে হয় যে বাংলাদেশ হকিতে এগিয়ে যাবে। কারণ গ্রাস ফিল্ডে খেলে আপনি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভালো করতে পারবেন না, এটা সম্ভব না। কামাল ভাই, বেসরকারি উদ্যোগ কি এক্ষেত্রে আপনি একসেপ্ট করেন কিনা বা প্রত্যাশা করেন কিনা? কারণ ক্রিকেটে আমরা দেখি যে বেসরকারিভাবে অনেকে অনেক উদ্যোগ নিচ্ছে, হকির ক্ষেত্রেও একটা তো সরকারি জায়গা, সেটা আছে হয়তো বা লেন্দি প্রসিডিউরের ব্যাপার, বেসরকারি উদ্যোগটাকে এক্সপেক্ট করেন কিনা? ডেফিনেটলি আমি এটা আশা করি, কারণ আমাদের দেশে অনেক বড় বড় কিন্তু শিল্প কোম্পানি রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে এবং শিল্প পরিবার রয়েছে, যারা চাইলে কিন্তু আমাদেরকে দুটো অ্যাস্ট্রোটার্ফ তাদের জন্য কোনো ব্যাপারই না। কারণ তাদের বিভিন্ন রকম খাত আছে যেখানে তারা তাদের প্রফিটের একটা অংশ সেখানে খরচ করে থাকে। তো সেই ক্ষেত্রে তারা যদি এখানে স্পোর্টসের জন্য এগিয়ে আসে, বিশেষ করে হকির জন্য যদি এগিয়ে আসে, কারণ আমি মনে করি যে ক্রিকেট এবং ফুটবলের কিন্তু মনে হয় না যে টাকার কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে হকি একটা সম্ভাবনাময় খেলা এবং আমাদের যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আছে সেইখানে যদি আমরা একটু আপগ্রেডে চলে আসতে পারি, 20-এ চলে আসতে পারি, তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। মঞ্জুরির মেবি একটা কোয়েশ্চেন আছে, ছোট্ট করে জানতে চাই যে এবার প্রিমিয়ার লিগে কার খেলা আসলে চোখে ধরেছে? প্রিমিয়ার ডিভিশনে আমার দলের একটা প্লেয়ার আমি বলবো, কারণ আমি তার খেলাটা একেবারে আমার সামনে দেখেছি, তৈয়ব আলী মিডফিল্ডে খেলে। হি ইজ ভেরি ট্যালেন্টেড এবং আমি আশা করব যে খুব তাড়াতাড়ি সে বাংলাদেশ ন্যাশনাল টিমে জায়গা করে নেবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কামাল ভাই, আশা করছি হকি নিয়ে আমরা সামনে আরও লং ডিসকাশন করতে চাই। আমাদের সময়টা আজকে খুব কম ছিল, ফাইনাল ম্যাচের আগের দিন যেহেতু ছিল, সে কারণে অলিখিত ফাইনালের আগের দিন ছিল, শর্ট একটা ডিসকাশন করলাম, বাট আশা করছি বেশ কয়েকটা ফ্রুটফুল পয়েন্ট উঠে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের কাছকে সময় দেওয়ার জন্য কামাল ভাই। থ্যাংক ইউ। ডিপিএলে অভিষেক ম্যাচে বাবার মুখোমুখি ছেলে, অভিষেক ক্যাপটাও পরিয়ে দিয়েছেন বাবা। বাংলাদেশের ক্রিকেটে যা বিরল একটা দৃশ্য। কোচ সালাউদ্দিনের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন তারই ছেলে নুহায়াল সান্দিদ। বাঁহাতি এই চায়নাম্যান রূপগঞ্জ টাইগার্সের জার্সি গায়ে শিকার করেছেন 2 উইকেট। একজন ক্রিকেটারের কাছে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেওয়ার ছবিটা বিশেষ। তবে এই ছবিটার বিশেষত্ব কয়েক গুণ বেড়েছে ভিন্ন এক কারণে। বিপক্ষ দলের কোচ হয়েও মোহাম্মদ সালাউদ্দিন যাকে ডেবু ক্যাপটা পরিয়ে দিচ্ছেন তার নাম নুহায়েল সান্দিদ। ঢাকা প্রিমিয়ার লিগে ছেলের অভিষেকের এই মুহূর্তটা নিশ্চয়ই দেশের অন্যতম সেরা কোচের জন্য গর্বের। লেফট আর্ম চায়নাম্যান। বিশ্ব ক্রিকেটেও খুব কম সংখ্যক এমন স্পিনার আছেন যারা বাঁহাতে লেগ স্পিনটা ঠিকঠাক করতে পারেন। কুলদীপ যাদব কিংবা তাবরাইজ শামসির মতো 2-1 বোলারই রাজত্ব করছেন এই ভিন্ন ঘরানায়। ডানহাতি লেগ স্পিনেও যেখানে বাংলাদেশ পিছিয়ে, সেখানে মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সান্দিদ রপ্ত করেছেন এই বিরল দক্ষতা। বাঁহাতের সেই ঘূর্ণি দেখাতে প্রথমবার প্রিমিয়ার লিগের মঞ্চে সুযোগ পেলেন সান্দিদ, তাও আবার বাবার দলের বিপক্ষে। ডিপিএলে তামিম মুশফিকদের দল প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে 17 বছর বয়সী সান্দিদ গাজী টায়ার্স একাডেমির ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটে বাবা ছেলের এমন মুখোমুখির ঘটনাও তো বিরল। ফতুল্লায় লিস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন রূপগঞ্জ টাইগার্সের সান্দিদ। মোহাম্মদ মিঠুনকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তিনি। শেখ মেহেদিকেও ফিরিয়েছেন শামীম মিয়ার হাতে ক্যাচ বানিয়ে। হিমশিম খাইয়েছেন মুশফিকের মতো সেরা ব্যাটার সহ বাবার অন্যান্য শিষ্যদের। 6 ওভারে 41 রান খরচে 2 উইকেট নিজের ঝুলিতে পুরেছেন সান্দিদ। এর আগে সান্দিদ প্রথম বিভাগের ক্রিকেটেও সফলতা পেয়েছিলেন। কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন সালাউদ্দিন পুত্র। গাজী টায়ার্স প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে এবারই প্রথম সুযোগ পাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে। একাডেমি, ডিপিএল কিংবা বিপিএল, কত ক্রিকেটারের ভাগ্য বদলে দেওয়ার কারিগর এই মোহাম্মদ সালাউদ্দিন। এখন দেখার বিষয় দেশের অন্যতম সেরা এই কোচের ঘরেই জন্ম নেয়া বিরল প্রতিভা সান্দিদ কতটা দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রসঙ্গ। টানা 11 জয়ে শিরোপার আরও কাছে আবাহনী। হাই ভোল্টেজ ম্যাচে শরীফুলের 4 আর তাসকিনের 2 উইকেট নেবার ম্যাচে 2 নম্বর শেখ জামালকে মাত্র 88 রান অল আউট করে দিয়েছিল আবাহনী। ছোট্ট লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পার করে ফেলেন 2 ওপেনার বিজয় ও নাইম। আরেক ম্যাচে বিকেএসপিতে প্রাইম ব্যাংক 141 রানে হারিয়েছে গাজী টায়ার্সকে। আর ফতুল্লা লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে জয় পেয়েছে শাইনপুকুর।
খুব বেশি নয়, কিন্তু তারপরও গ্যালারিতে উপস্থিত আবাহনী সমর্থকদের এই আনন্দ উল্লাস আর স্লোগানে মুখর হয়ে ওঠে মিরপুরের হোম অফ ক্রিকেট। উৎসব হবেই না বা কেন, ঢাকা লিগের রবিন লিগের সবকটি অর্থাৎ 11 ম্যাচ জিতে 22 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার লিগে আবাহনী। সবচেয়ে বড় কথা, 2 নম্বরে থাকা শেখ জামালের সাথে তাদের পয়েন্ট ব্যবধান 6। সুপার 6-এর 5 ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতলেই চ্যাম্পিয়ন আকাশী নীলরা। মিরপুরে বৃহস্পতিবার সকাল থেকে তাসকিন, শরীফুল, তানজিম সাকিবের পেস ভেলকিতে টেবিলের 2 নম্বর দল শেখ জামালকে চেপে ধরে আবাহনী। শরীফুল 4, তাসকিন 2, স্পিনার তানভীর 2 আর তানজিম সাকিব ও মোসাদ্দেক একটি করে উইকেট নিলে মাত্র 88 রানে অল আউট হয় সাকিববিহীন জামাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানে শুরু করার পর চড়াও হন 2 আবাহনী ওপেনার নাইম শেখ ও এনামুল বিজয়। জিম্বাবুয়ে সিরিজের টি-20 দলে জায়গা ধরে রাখার মিশনে 30 বলে 35 রান করে নাইম আর 22 বলে 37 রান করে বিজয় অপরাজিত থাকলে 10 ওভার 2 বলেই 10 উইকেটের বড় জয় ছিনিয়ে নেয় আবাহনী। এবং আমি মনে করি যে ভেরি ভেরি স্ট্রং সাইড। আর সাকসেসের পিছনে একটাই কারণ যে ছেলেরা অনেক ডেডিকেশন নিয়ে খেলে, অনেক ডিসিপ্লিন থাকে, টিম বন্ডিংসটা খুব ভালো। আমরা মাঠের ভিতরে যত টাকা এফোর্ট দিই, মাঠের বাইরেও ছেলেদের মধ্যে রিলেশনটা খুব ভালো থাকে, আমাদের ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটা খুব চমৎকার থাকে, ট্রেনিং সেশনগুলো ভালো থাকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আইপিএল থেকে ডাক পেয়েও যেতে না পারা শরীফুল ইসলাম আগুন লাগিয়েছেন মিরপুরে। সেই আগুনে পুড়ে খাক শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লখনৌ সুপার জায়ান্টস থেকে ডাক পেয়েছিলেন এই পেসার, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য বিসিবি ছাড়পত্র দেয়ায় তাকে আর নেয়নি দলটি। তবে নিজেকে সেরা মানতে নারাজ শরীফুল, বলছেন এই আত্মবিশ্বাস নিয়ে ভালো কিছু করতে চান সামনের বিশ্বকাপে। সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের সময়ে। সময়ের সাথে নিজেকে পরিণত করেছেন, হয়েছেন সমৃদ্ধ। সাদা লাল বল মিলিয়ে তাই তো শরীফুল ইসলাম এখন দেশের পেস ব্যাটারির নেতৃত্বে। আন্তর্জাতিক সার্কিট থেকে ঘরোয়া বিপিএল, ডিপিএল সবখানেই 23 বছরের এই তরুণের পেসের মুন্সিয়ানা, যার সবশেষটা শেখ জামালকে উড়িয়ে দেওয়ার দিনে। 35 রানে 4 উইকেট তুলে শরীফুল রীতিমতো আগুনে পোড়ান প্রতিপক্ষকে। নাম্বার 1 পেসার বলতে ভুল হবে, আমরা যতগুলো ফাস্ট বোলার আছি দেশের সবাই নাম্বার 1। যে যখন খেলে, যার যখন সময় আসে সেই পারফরমেন্স করে। আমি বেসিক কিছু কাজ করছিলাম যাতে ডিফারেন্ট কিছু করতে পারি, যেমন ভিতরে আনা। সো এগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম, সো সাকসেস আসছে। সে সবসময় কল দেয়, আমিও কল দিই। তো উনি ওইখানের জাস্ট উনি বলে যে ওইখানে প্রেশার কম, তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে। আইপিএলে মোস্তাফিজের সাথে শুধু কথা বলা না, দেখা হতেও পারত ম্যাচেই। কেননা আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস থেকে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। তাসকিনের মতো ভাগ্যের শিকা অবশ্য ছেঁড়া হয়নি শরীফুলেরও। শরীফুলকে আমরা ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম। শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল, কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই, আনতে পারেনি। ক্রিকেটারদের এখন শুধু মাঠে না, পরীক্ষায় বসতে হয় দেশপ্রেমেরও। সেখানে এবারের মতো পাশ মার্কেই পেয়ে গেলেন শরীফুল ইসলাম। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আই উইশ আমাদের এই রিপোর্ট যারা দেখেছেন প্রত্যেকে হিউম্যান বিং। গত রাতে শাহিদ কাপুর আর কৃতি সেনানের একটা মুভি দেখছিলাম, সেখানে এই আগুন লাগানোর যে ঘটনাটা দৃশ্যটা আছে তারা মনে রিলেট করতে পারবেন। শরীফুল কোনো আগুন লাগান নাই, ভালো বোলিং করেছেন। ফ্যাক্ট আসলে সেই জায়গায় উপকর্তে কথাটা ব্যবহার করা। আমাদের দুজনের সম্পর্ক নতুন নয়, বরং বেশ পুরনো। আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। ক্যাপ্টেন্সি নিয়ে শাহিন আফ্রিদির সঙ্গে বিবাদের গুঞ্জন এইভাবেই উড়িয়ে দিয়েছেন বাবর আজম। বলেন ব্যক্তিগত সাফল্য নয়, বরং পাকিস্তানের জয়ের জন্যই খেলে প্রতিটি ক্রিকেটার। পাশাপাশি দলে কোনো ধরনের আন্তঃকন্দল সম্ভাবনা উড়িয়ে দেন পাকিস্তান অধিনায়ক। বাবর আজমকে সরিয়ে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করে এক সিরিজ পর আবারও সেই বাবরেই আস্থা পিসিবির। এ ঘটনায় ফাটল দেখা দেয় বাবর শাহিন সম্পর্কে, যা প্রকাশ্যে আসে শাহিন আফ্রিদির করা এক ইনস্টাগ্রাম বার্তায়, যেখানে নিজেকে ভয়ঙ্কর হতে বাধ্য না করার আহ্বান ছিল এই বাঁহাতি পেসারের। নির্বাচক ওয়াহাব রিয়াজ অবশ্য বাবর শাহিন দ্বন্দ্বকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে পুরো ঘটনায় এতদিন নিশ্চুপই ছিলেন বাবর আজম। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে মুখ খুললেন বাবর, জানালেন কোনো সমস্যা নেই দুজনের সম্পর্কে।
এসব কথা অন্যদের থেকে গণমাধ্যম কর্মীরাই বেশি ছড়ান, অথচ আপনারা আমাদের সম্পর্কে খুব ভালো করেই জানেন। আমি পরিষ্কার করে বলতে চাই, শাহিন ও আমার মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। আমাদের দুজনের সম্পর্ক নতুন নয়, এই সম্পর্ক বেশ পুরনো। আমরা প্রতি মুহূর্তে একে অন্যকে সহায়তা করি এবং সবার লক্ষ্য একটাই, পাকিস্তানকে সবার আগে রাখা। ব্যক্তিগত সাফল্য নয়, দেশের হয়ে অবদান রাখার চেষ্টাই থাকে সবার মাঝে, এমন দাবি করে বাবর আজম বলেন, দলে কোনো ধরনের অন্তর্কন্দল দেখেন না তিনি। আজ আমি অধিনায়ক, কাল অন্য কেউ হবে, কিন্তু যেই দায়িত্বে থাকুক সবার কাজ একটাই, পাকিস্তানকে জয় এনে দেয়া। দলের তরুণদের প্রতি আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখি। আমরা ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবি না। সৌভাগ্যক্রমে আমার দলে এসবের উপস্থিতি নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে নিজের নতুন মিশন শুরু করেছেন বাবর আজম। এই সিরিজেই আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে চান পাকিস্তান অধিনায়ক। মুজরাব বিন তারেক, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।